আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এই পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সমর্থন দেওয়ার বিষয়ে একমত হয়েছে আরব লীগের ৮টি দেশ। সিরিয়া নিয়ে জর্ডানে আয়োজিত এক সম্মেলন শেষে এই ঘোষণা দেওয়া হয়। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়া নিয়ে জর্ডানে এই সম্মেলনের আয়োজন করে আরব লীগ। বন্দরনগরী আকাবায় অনুষ্ঠিত এই সম্মেলন শেষে যৌথ ঘোষণা দেন জর্ডান, সৌদি আরব, ইরাক, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা। সিরিয়ার নতুন সরকারকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে উল্লেখ করে যৌথ ঘোষণায় বলা হয়, সিরিয়ার নতুন সরকারে অবশ্যই সব রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতিনিধিত্ব থাকতে হবে। যে কোনো ধরনের জাতিগত, গোষ্ঠীগত ও ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে সতর্ক করা হয়। এসব নাগরিকের জন্য ন্যায্যতা ও ক্ষমতার আহ্বান জানানো হয়। যৌথ ঘোষণায় বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মূলনীতি অনুযায়ী জাতিসংঘ ও আরব লীগের সমর্থন নিয়ে সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার নতুন সরকার অনুরোধ জানালে দেশটিকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের এই কথা বলেছেন। ইয়াসার গুলের বলেন, সিরিয়ার নতুন সরকারকে সময় দেওয়া উচিত। যদি নতুন প্রশাসন অনুরোধ জানায়, তাদের প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত আছি আমরা। এই প্রস্তাব দেওয়ার আগের দিন শনিবার এক যুগ পর দামেস্কে নিজেদের দূতাবাসের কার্যক্রম আবারও শুরু করেছে তুরস্ক। এর আগে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হলে 2012 সালে দূতাবাসটি বন্ধ হয়ে যায়। গৃহযুদ্ধে বিদ্রোহীদের একটি অংশকে সমর্থন দিয়েছিল আঙ্কারা। দখল করা গোলান মালভূমিতেও বসতি সম্প্রসারণ করতে একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বাশার সরকারের পতনের পর সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্তে নতুন একটি ফ্রন্ট তৈরি হওয়ার এই উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে। ইসরায়েল গোলান মালভূমির জনসংখ্যা দ্বিগুণ করতে চায়। 1967 সালে 6 দিনের যুদ্ধে গোলান মালভূমি দখল করে নিয়েছিল ইসরায়েল। তবে আন্তর্জাতিক আইনে এই দখলকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। বিবিসি জানিয়েছে, সিরিয়ার সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি থাকার পরও বাশার সরকারের পতনের পর গোলান মালভূমি ও সিরিয়ার মাঝে থাকা বাফার জোনে ইসরায়েলি বাহিনী প্রবেশ করেছে। ইসরায়েল বলছে, সিরিয়ার ক্ষমতা পরিবর্তনের ফলে অস্ত্রবিরতির শর্তগুলো ভেঙে পড়েছে। গোলান মালভূমিতে বর্তমানে 30টিরও বেশি ইসরায়েলি বসতি এলাকা রয়েছে। এসব বসতিতে প্রায় 20,000 মানুষ বসবাস করে। আন্তর্জাতিক আইনে এই বসতিগুলোকে অবৈধ হিসেবে গণ্য করা হয়। তবে ইসরায়েল বরাবরই এই ধরনের অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে। জানা গেছে, গোলান মালভূমিতে 20,000-এর মতো সিরিয়ান নাগরিকও বাস করেন। এসব সিরিয়ানের বেশিরভাগই দুর্জ আরব। অঞ্চলটি ইসরায়েল দখল করে নিলেও তারা পালিয়ে যাননি। গোলান মালভূমিতে নতুন বসতি নির্মাণ পরিকল্পনার বিষয়ে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল এই এলাকা দখলে রেখে উন্নয়ন ঘটিয়ে বসতি স্থাপন অব্যাহত রাখবে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে কয়েকশো হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সরকার পতনের নেতৃত্ব দেওয়ায় হায়াত তাহরির আল শাম গোষ্ঠীর নেতা আহমেদ আল শারা ইসরায়েলের সামরিক হামলার সমালোচনা করেছেন। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত 8 ডিসেম্বর থেকে ইসরায়েল সিরিয়ায় 450টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে গত শনিবার সন্ধ্যার পর থেকে 75টি হামলা সংঘটিত হয়। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের 436তম দিন ছিল রবিবার। এদিন উপত্যকার বিভিন্ন প্রান্তে দখলদার ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। হামাসের স্নাইপারের গুলিতে এদিন এক ইহুদিবাদী সেনা নিহত হয়েছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, রোববার সকালে রাফা শহরের পূর্ব দিকের আল জেনেইনা এলাকায় অগ্রসরমান ইসরায়েলি সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। হামলার ফলে সেনাবহরটি আর অগ্রসর হতে পারেনি। সংগঠনটি আরও জানিয়েছে, গাজা সিটির আল সোজাইয়া এলাকার দক্ষিণ দিকের শহীদ আব্দুল আজিজ রন্তিসি মসজিদ ও তিউনিস স্কুলের কাছে আগে থেকে পুঁতে রাখা 2টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে যোদ্ধারা। বোমা পুঁতে রাখার স্থানের দিকে ইসরায়েলি সামরিক যানবাহন এগিয়ে এলে বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া উত্তর গাজার বেইত হানুন শহরে থাকিব ব্যারেল বোমার আঘাতে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছেন যোদ্ধারা। আল কুদস ব্রিগেড জানিয়েছে, শহরের আল নাদা টাওয়ারের কাছে মাটিতে পুঁতে রাখা বোমার উপর দিয়ে ইসরায়েলি সামরিক যানটি যাওয়ার সময় বিস্ফোরণে সেটি ধ্বংস হয়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়া শহরের পূর্ব দিকে এক ইহুদিবাদী সেনাকে স্নাইপারের গুলিতে হত্যা করেছে। এছাড়া সমাজতান্ত্রিক ওমর আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, রাফা শহরের আল জেনেইনা এলাকায় দখলদার সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা।
গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে 69 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রোববার সকালে আল জাজিরার খবরে বলা হয়, 24 ঘন্টায় 4টি স্কুলে হামলা চালিয়ে ইসরায়েল এসব হত্যাকাণ্ড সংঘটিত করে। স্কুলগুলোকে যুদ্ধকালীন আশ্রয় শিবির বানানো হয়েছিল। ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রথমবারের মতো মিত্র দেশ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার শুরু করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলে রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছেন। জেলেনস্কি তার যুদ্ধকালীন নিয়মিত ভাষণে বলেন, ইউক্রেনীয় বাহিনীর উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরীয় সেনা অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য জেনেছেন তারা। ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন এবং এই মুহূর্তে শুধু কুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরীয় সেনারা তাদের অন্যান্য যুদ্ধক্ষেত্র ব্যবহার করা হতে পারে। ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিলেও এই পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে তারা প্রবেশ করেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের সক্রিয় অংশগ্রহণ নতুন উত্তেজনা তৈরি করেছে। এই অবস্থায় কিয়েভের প্রতি পশ্চিমা মিত্র দেশগুলোর নতুন করে জোরালো সমর্থন কামনা করেন তিনি। বলেন, এ নিয়ে আগামী সপ্তাহে তিনি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবেন। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরীয় সেনাদের অংশগ্রহণ করার এই খবর স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি রাশিয়া। ইতিমধ্যে ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, কুরস্ক অঞ্চলে রাশিয়া উল্লেখযোগ্যভাবে হামলা বাড়িয়েছে। সেখানে বিমান হামলার পাশাপাশি গ্লাইড বোমার এবং 2 শতাধিক গোলন্দাজ আক্রমণ চালিয়েছেন তারা। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের কর্মকর্তা অ্যান্ড্রি কোভালেঙ্কো বলেছেন, যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো হিসাব দেননি তিনি। বাংলাদেশ ভারতের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক সম্পর্কের বাজে প্রভাব পড়েছে অনেক ভারতীয় নাগরিকের জীবনে। বিশেষ করে বাংলাদেশি পর্যটকদের উপর সরাসরি যাদের জীবিকা নির্ভর করছে তারা আছেন নিদারুণ কষ্টে। তেমনই একটি পেশা কলকাতার মার্কুইস স্ট্রিটের রিকশা চালকদের। মিনি বাংলাদেশ খ্যাত মার্কুইস স্ট্রিটের 80 জন রিকশা চালকের জীবন জীবিকার উপর ভয়াবহ সংকট নেমে এসেছে বাংলাদেশি পর্যটক না পেয়ে। ফলে তাদের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে কলকাতার মিনি বাংলাদেশের হাতে টানা রিকশা চালকদের কষ্টের সেই গল্প তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় গত 3 মাসে রিকশা চালকদের উপার্জন প্রায় 70% হ্রাস পেয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন এই পেশা ছেড়ে দিয়ে অন্য কাজ শুরু করেছেন। কয়েক মাস আগেও কলকাতার মার্কুইস স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট এবং সদর স্ট্রিটে বাংলাদেশি পর্যটকদের বড় বড় ব্যাগ নিয়ে রিকশায় করে যাতায়াতের দৃশ্য একেবারেই সাধারণ ছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশের পর্যটকদের ভিসা সীমিত করেছে ভারত। কলকাতার সৌদপুরে বাসিন্দা প্রসেনজিৎ সাহা বলেন, আমরা সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ফেরি করি। ঈদ, দুর্গাপূজা এবং বিয়ের মৌসুমের আগে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, কিন্তু গত 3-4 মাসে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে গেছে। ক্যানিংয়ের বাসিন্দা রিকশা চালক মোহাম্মদ রফিক বলেন, এমনকি 4 মাস আগেও আমি প্রত্যেকদিন 700 থেকে 800 রুপি উপার্জন করতাম, এখন তা নেমে এসেছে 200 রুপিতে। এর ফলে রিকশা চালক মোহাম্মদ সাজ্জাকের মতো অনেকেই এখন এই পেশা ছেড়ে অন্য কাজ খুঁজছেন অথবা বিকল্প কাজ করছেন। সাজ্জাক 6 বছর ধরে রিকশা চালক হিসেবে কাজ করলেও এখন খাদ্যদ্রব্য সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ শুরু করেছেন। গণমাধ্যমগুলো বলছে, পশ্চিমবঙ্গের হোটেল, গণপরিবহন সহ অনেক সেক্টরেই বাংলাদেশি পর্যটক শূন্যতায় খাঁ করছে, যা স্থানীয়দের জীবিকার উপর একটি বড় প্রভাব ফেলেছে। আয়ারল্যান্ডে অবস্থিত দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজা যুদ্ধ নিয়ে 2 দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে রোববার দেশটি দূতাবাসের কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দেয়। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, আয়ারল্যান্ডের কট্টর ইসরায়েল বিরোধী নীতির সমালোচনা করে দূতাবাস বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি সীমা অতিক্রম করেছে আয়ারল্যান্ড। মে মাসে আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন ও স্লোভানিয়া রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলে ইসরায়েল তাদের রাষ্ট্রদূতকে ডাবলিন থেকে ফিরিয়ে নেয়। এছাড়া আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার বিচার চেয়ে দক্ষিণ আফ্রিকা যে মামলা করেছে সেটি বাদীপক্ষে নাম লিখেছে আয়ারল্যান্ড। এই মামলায় ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জনগণের উপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, গণহত্যার সংজ্ঞাকে সীমিতভাবে ব্যাখ্যা করলে বেসামরিকদের সুরক্ষা উপেক্ষিত হয়, আর এর ফলে দায় মুক্তির সংস্কৃতি গড়ে ওঠে। তবে দূতাবাস বন্ধ করার সিদ্ধান্তকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস গভীর দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তাদের অভিযোগ আয়ারল্যান্ড নাকি ইসরায়েল বিরোধী। তাদের এই অভিযোগ আমি প্রত্যাখ্যান করছি। আমরা শান্তি, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।